প্রেক্ষাগৃহে আমাদের সামনে অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। মাননীয় ভানুলাল শাহ মহোদয়, মাননীয় মানিক দে মহোদয়, আপনারা আরও অনেকে রয়েছেন। আমি সবার নাম বলে উঠতে পারবো না। আপনাদের মধ্যেও যদি কেউ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাতে চান, আপনারা অনুগ্রহ করে চলে আসবেন। আমাদের প্রেক্ষাগৃহে উপবিষ্ট শ্রদ্ধেয় অতিথি বর্গ, আপনারাও শ্রদ্ধা জানাতে পারেন। অনুভব এলো যে আমরা যদি একত্রিত না হতে পারি তাহলে কলেজ শিক্ষকদের ভাগ্য বদলাতে যাবে না। তখন আমরা অল ত্রিপুরা বলে করেছিলাম এবং যে হুগলির কথা উল্লেখ করলো, সেখানে যাওয়ার আগে মহাদেববাবু সহ আমরা সবাই মিলে একসঙ্গে করেছিলাম। আমাদের কিছু বিরোধিতা ছিল, কিছু মিল ছিল, কিছু অমিল ছিল, কিন্তু আমরা আলাদা হয়েছি। সেখানকার মিটিংয়ে উল্লেখ করার যোগ্য, ইউজিসির একটা নিয়ম ছিল, কোনো কলেজ যদি 50 বছর পূর্তি হয় সেটাকে অনুষ্ঠান করার জন্য ইউজিসি টাকা দেবে। আমরা যখন সেটা চাইলাম, ইউজিসি জানিয়ে দিল যে ইট হ্যাজ বিন রিভাইজ, এটা 75 বছর পরে দেওয়া হয়। ওই মিটিংয়ে আমি এটা বলছিলাম, ইস্যু ছিল স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, হাউ টু ইমপ্রুভ। তা আমি জানতাম না যে ওই অডিয়েন্সে ইউজিসির চেয়ারপারসন উপস্থিত ছিল, মহিলা। আমি বলেছি যে এটা আমি ধরে নিয়েছি যে তারা ইন্ডিয়ার কথা ভাবেন না। 1947-এ বিভাজন হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলে অসংখ্য কলেজ তৈরি হয়েছে, তাদের এখন 50 বছর পূর্তি হচ্ছে। দেখে ভয়ে আপনারা এটাকে 70 করে দেবেন, 75। আমরা যখন 75 করবো তখন আপনারা বলবেন 100। এবার সারাক্ষণ ধরে এইভাবেই আপনারা চিঠিং করবেন। ভদ্রমহিলা নমস্য, তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা আমি করেছিলাম, আই টেক ইউর পয়েন্ট, এবং এমবিবি কলেজকে বই কেনার জন্য 7 লক্ষ টাকা এক্সট্রা ফান্ড দিয়েছে।
যে সংগঠনের কথা বললাম একসূত্র, এটা গঠনে আমরা সবাই মিলে একশো গেছি। আমি এই কথা জেনে সত্যি সত্যি আনন্দিত যে মহাদেব বাবুর প্রথম বইটি ছিল পৌরাণিক যুগের ওপর ইতিহাস, তাই তো? এটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। আপনারা জানেন কিনা জানি না, নতুন যে শিক্ষানীতি তাতে ইতিহাসে অনেক পরিবর্তন আনা হচ্ছে। দুজন শিক্ষাবিদ দিয়েছে। আগে ইতিহাসকে বলা হতো প্রাচীন ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, বর্তমান ইতিহাস। একজন বলেছে যে আমাদের ক্লাসিক্যাল ইতিহাসও পড়তে হবে। ক্লাসিক্যাল ইতিহাস মানে রামায়ণ, মহাভারত, এটা নিয়ে পড়তে হবে। তো সেটার বিরুদ্ধে প্রতিরোধ করা কতটা যাবে আমরা জানি না। আজকে সকালে দেখেছি একটা কেউ প্রতিবাদ করছে, তামিলনাড়ুর এদিকে কোনো ITI ওখানে বলেছে কম্পালসারি গীতা ক্লাস করতে হবে ইত্যাদি ইত্যাদি। এইগুলোর প্রতিবাদ করতে হলে ইতিহাসের তথ্যগুলি যদি হাতে থাকে, মহাদেব বাবুর বইটা যদি হাতে থাকে, আমাদের সুযোগ ভালো। আগেই বলেছি যে ব্যক্তি পর্যায়ে তার সঙ্গে আমার বন্ধুত্ব পরে হয়েছিল, তর্ক হয়েছে, সব ঠিক আছে। তপতি দেবী যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমি এই কারণে বলছি, যেখানে তার জন্ম হয়েছিল সেখানে তার লেখাপড়া হওয়ার কোনো কথা ছিল না। ঠিক এরকমই আরেকজন লোকের কথা জানি, তার নাম সরজিৎ তেওয়ারি। তার যেখানে জন্ম হয়েছিল তার 4 মনের মধ্যে কোনো পড়াশোনা করতো না, একটা প্রাইমারি স্কুল ছিল। আমি তেওয়ারির কথাটা বললে আপনারা বুঝবেন, তেওয়ারি একটা আত্মজীবনী লিখেছে। প্রথম লাইন লিখেছে, রিমেম্বার তেওয়ারি প্রথম লাইন লিখছে, আমার পারিবারিক সূত্রে এমন কিছু উল্লেখযোগ্য নেই যা আপনাদের আমি বলতে পারি। আমি চাষার ছিল। তার পড়া হয়েছিল শুধুমাত্র তার মায়ের দ্বারা। অনেক টাকার দরকার, ওদের ধান আছে, টাকা নেই, মা গয়না দিয়ে দিয়েছে। এইভাবেই মহাদেব বাবুর বাবা যদি তাকে জোর করে নিয়ে না যেতেন, কলেজ টিচারের মাইনের থেকে অনেক বেশি টাকা তিনি পেতেন, তার বন্ধুরাই বলেছে। তো সেই বেশি টাকা ছেড়ে দিয়ে কম টাকার কাজে থাকা যে মানুষরা, পাবলিকলি সাধারণত কলেজ শিক্ষক পড়ে। কেন বলছি শেষ করে দিই। আমেরিকাতে আমি শুনেছি, আমি যাইনি, ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করা কম্পালসারি। এবার 12-এর পরে ইউনিভার্সিটিতে যদি পড়তে যান অনেক পয়সা খরচ হয়। খুব কম সংখ্যক ছাত্র পড়তে যায়, আর বেশিরভাগ চাকরি নিয়ে নেয়, চাকরি এভেলেবল। 5-6 বছর পরে গবেষণা করার পর ওই লোকটি যখন চাকরি পায়, তখন দেখা যায় সে যারা ট্রাক ড্রাইভার হয়েছে বা এটা হয়েছে বা ওটা হয়েছে, তাদের থেকে সে কম মাইনে পায়। আমাদের দেশে প্রতিবাদ ইস্যুটা প্রসঙ্গ এসেছে বলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আস্তে আস্তে মাধ্যমিক পরীক্ষা উঠে যাবে। 12 হবে টার্মিনাল এক্সামিনেশন, আমেরিকান প্যাটার্ন। ইউনিভার্সিটিতে অনেক কিছু সিস্টেম মধ্যে দিয়েছে। মহারাজা বিক্রম ইউনিভার্সিটি অলরেডি চালু করে দিয়েছে। MBB কলেজে বাংলা এবং ইংরেজিতে MA ক্লাস করে দিয়েছে। বাংলায় একজন গেস্ট লেকচারার, ইংরেজিতে একজন গেস্ট লেকচারার। তিনি 8টা পেপার পড়াবেন, 16টা সাব পেপার পড়াবেন, ফার্স্ট ক্লাসও পাবে, সবই হবে। এরপরে কি হবে কিছু বলার নেই। আমি এই কথাগুলো অতিরিক্ত কথা বললাম, অপ্রস্তুত হলে গরুর রচনাই দেখে, আমি সেই কথাই বলছি। কিন্তু এই কথা সঠিক যে মহাদেব বাবুর যে কাজগুলির কথা বলেছেন তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে যেটাকে সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করি, সেটা হচ্ছে ত্রিপুরা সরকার তো আসলে ব্রিটিশ সরকারের করদ মিত্র ছিলেন, সাবসিডিয়ারি অ্যালায়েন্সের অধীনে ছিলেন।
ওদের একজন ব্রিটিশদের একজন লোক ত্রিপুরার উপর নজর রাখত, প্রতি বছর অ্যানুয়াল স্টেটমেন্ট দিত। অনেক বছরের অ্যানুয়াল স্টেটমেন্ট এডিট করে একসঙ্গে 5 খণ্ড বা 6 খণ্ড 4 খণ্ডের একটা বই করেছিল। আপনারা ত্রিপুরা রাজ্যের ইতিহাসের যা কিছু খুঁজতে চান সেটা ওইখানে পাওয়া যাবে, বা ঘুরে দাঁড়াতে হবে না। ব্যক্তিগতভাবে আমি ওই বইটা এখনো ব্যবহার করি, কাজে লাগে, অনেক ইনফরমেশন পাওয়া যায়। তিনি চলে গেছেন, আমাদের কিছু করার নেই। আমি খবর পেয়ে ফোন করেছিলাম। আমি তপতী দেবীকে ফোন ধরেনি বলে নালিশ করবো না, কিন্তু স্বীকার করবো 3 দিন আগে তিনি আমাকে ফোন করেছিলেন। সেদিন তার ছেলে চলে যাচ্ছে, তার চোখে জল ছিল, একটা তো পার্মানেন্ট জল, একটা সাময়িক জল। জল তো রুখতে হবে, এবং যেগুলো উনি লিখে গেছেন আপনার কাছে ম্যানুস্ক্রিপ্ট হিসেবে আছে। ডক্টর মহাদেব চক্রবর্তী আমাদের রাজ্যের মানুষদের প্রতি তার কী ধরনের প্রভাব ছিল, আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার সহধর্মিণী এবং পরিবারের অন্যান্যদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। এখানে আমার আগের বক্তারা নানা দিক থেকে অনেক সমৃদ্ধ আলোচনা করেছেন। আমি আমার সেরকমভাবে আলোচনা করার সেই সুযোগও নেই। তারপর আমি দুটো ঘটনা এখন বলতে চাই। 1998 সাল থেকে 2002 সাল রাজ্য মন্ত্রিসভায় আমি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছিলাম, সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। তো যেহেতু ডক্টর মহাদেব চক্রবর্তী তিনি সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের সম্পাদক, তো সংস্কৃতি মন্ত্রীর সাথে তার নানা ক্ষেত্রে নানা আলোচনা, নানা প্রোগ্রাম নিয়ে গণগণ আলোচনা করতে হয়। তো সেই সময়তেই, যেটা দেবব্রতবাবু একটা কথা এখন বলে গেছেন, আমি প্রায় সময় শুনতাম তার বিভিন্ন আলোচনাতে একটা সাংস্কৃতিক ফেসিবাদ তার পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, সুন্দর সমাজ তৈরি করতে হবে, সুন্দর ঘর নির্মাণ করতে হবে, যেমন ঠিক সেরকম শক্ত ভালো উপকরণ চাই। সুন্দর সমাজ তৈরি করতে গেলেও সেই সুন্দর মানুষ, পরিপূর্ণ মানুষ তৈরি করতে চাই। কাজেই এই সাংস্কৃতিক আন্দোলনের, সংস্কৃতির বিভিন্ন প্রকোষ্ঠে আমাদের পৌঁছতে হবে। শুধু আধুনিক গান বা আধুনিক নানা ধরনের উপস্থাপনা নয়, যে লোক সংস্কৃতি অর্থাৎ মাটির সাথে, মানুষের সাথে যে সংস্কৃতি গড়ে উঠেছে তাকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে মানুষের ভেতরে ঢুকতে হবে এবং তাকে এই সমাজ পরিবর্তনের যে উপযুক্ত
মানুষই তৈরি করতে হবে। আরো দুটো ঘটনা বলতে চাই যে আজকাল আমরা দেখি যে আমাদের রাজ্যে এক শ্রেণীর মানুষ সংখ্যা গরুর মধ্যেও আছে, সংখ্যা লঘিষ্ঠের মধ্যেও আছে, নানাভাবে কখনো সম্প্রদায়, কখনো ধর্ম, কখনো ভাষাকে নিয়ে এমনভাবে আবেগ মথিত করে সে অংশের মানুষকে একেবারে আত্মকেন্দ্রিক, কখনো কখনো একেবারে উগ্র কোনো শক্তিতে পরিণত করতে চায়। এবং তিনি বলতেন, যারা ইতিহাস সম্পর্কে বা তার সৃষ্টি সম্পর্কে ভালো যাদের কোনো ধারণা নেই, সে সমস্ত মানুষদেরকে এরকম ভাবে সময়ের জন্য হলেও এরকম কোনো উগ্র বা আবেগমথিত কোনো সংঘর্ষ যুক্ত করে সাময়িকের জন্য শুধু না, এটা সমাজের প্রচন্ড একটা ক্ষতিকারক একটা মানে অবস্থা নিয়ে ফেলে যেতে পারে। তো এরকমই আমরা দেখি, যেমন আমাদের রাজ্যে দেখি যে এখন আমাদের যারা ককবর ভাষী অংশের মানুষের মধ্যে একটা নতুন করে একটা উন্মাদনা তৈরি হয়েছে। আপনারা দেখবেন এ রাজ্যের যারা প্রবীণ অংশের মানুষ ককবরকেও বা এই ট্রাইবালদের মধ্যেও এ রাজ্যে নববর্ষ মানে হলো বৈশাখের সাথে পয়লা বৈশাখ বা বিশ্বকতা। এখন নতুন করে একটা উন্মাদনা 22শে ডিসেম্বর ট্রেন কিভাবে আসলো, কেন আসলো, কোত্থেকে আসলো, তার ব্যক্তিকে কেউ তার কোনো ব্যাখ্যা দিতে পারে না। এরা এসছে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য, একবার বলি এটা ব্যাখ্যা দাও, আমাকে কনভিন্স করো, তাহলে আমি যাবো। ঠিক এরকমই যে ট্রিনের মতো না হলে একটা সময় আমি তখন যুব সংগঠনের ট্রাইবাল ইউথ ফেডারেশনের সম্পাদক ছিলাম। আমার সভাপতি ছিলেন রবীন্দ্র কিশোর দেববর্মা নামে একজন, হয়তো চেনেন অনেকে, এডিসির একজন মেম্বার ছিলেন। মূলত তার উদ্যোগেই ত্রিপুরাব্দ নিয়ে একটা আলোচনা। ত্রিপুরাব্দ থেকে আসলো, প্রধান বক্তা ডক্টর মহাদেব চক্রবর্তী। তো শুনে আমিও আসলাম। রবীন্দ্র ভবনের এই আলোচনা সভাটা হয়েছিল, তিনি সেখানে বললেন, হ্যাঁ ত্রিপুরাব্দ একটা হয়েছে, ত্রিপুরা রাজারা কোন একটা সময়কে প্রবর্তন করেছে, কিন্তু ত্রিপুরাব্দের সাথে শকাব্দ যেভাবে হয়েছে, কোন একটা এরকম যে এই কি বল শকাব্দের মতো এরকম যদি সৃষ্টি হতে হয়, তার জন্য সেই ভূখণ্ডে বা সেই জনগোষ্ঠীর মধ্যে তার একটা সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক তার একটা সম্পর্ক থাকতে হয়। যে ত্রিপুরাব্দ যখন থেকে শুরু হয়েছিল, যে এরকম কোনো ধরনের প্রামাণ্য তার কোনো যোগাযোগ নেই। হয়তো ত্রিপুরা রাজারা কোনো একটা সময়তে তার সময়কাল থেকে একটা অব্দ শুরু করে দিয়েছেন, এটা বঙ্গাব্দের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার কয়েক বছর বাদে হয়েছে, হ্যাঁ 3 বা 4 বছর এরকম। হ্যাঁ, এটা যদি ত্রিপুরার যে ক্যালেন্ডারও এটা আছে, তার অনুসরণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই রকম শকাব্দ যেভাবে তার শুরুয়াত হয়েছে, সেরকম তার কোনো প্রামাণ্য বা সেরকম কোনো ঘটনা তার সাথে যুক্ত নেই। আরেকটা ঘটনা, আমি শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী ছিলাম, সাথে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। মহাদেব বাবু নর্থ ইস্ট হিস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন। তো সে বছর
আগরতলাতেই তার সভা, এরকম নর্থ ইস্ট থেকে অনেক প্রতিনিধি আসবে। আমাকে বললেন, একটা কাজ করুন, আপনি যদি টিআইডিসির তরফ থেকে আমাদের এক বেলার খাওয়া স্পন্সর করতে পারেন। তাই ভাবলাম হিস্ট্রি অ্যাসোসিয়েশন, মানে হিস্ট্রি নিয়ে গবেষণা নিয়ে যারা করবে, পাকা চুলওয়ালা লোক সব আসবে, অধ্যাপক বা এরকম গবেষক, এরকম আমাদের যে ইউথ হোস্টেল, সেখানে সন্ধ্যাবেলা খাওয়ার ব্যবস্থা করা হলো। তো আমি একটু আগেভাগে চলে গিয়েছিলাম, দেখি মানে একটু নর্থ ইস্ট থেকে এসছে, অন্য রাজ্য থেকে। তখন আমাদের ত্রিপুরা সহ ওটা উত্তর পূর্বাঞ্চলেই নানা ধরনের মানে ইনসার্জেন্সির এত প্রকোপ। আমার উদ্দেশ্য ছিল যে অধ্যাপকরা আসবেন বা অন্যরা স্টুডেন্টসরা, তাদের সাথে একটু ইন্টারাকশন আমরা করি। আমি প্রথমে গিয়ে একটু আমার লাগলো, দ্বন্দ্ব লাগলো। সব দেখছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, হিস্ট্রি মানে হিস্ট্রি নিয়ে এরকম সেমিনার, কিন্তু এখানে তো কোনো পাকা চলবে দেখছি না। হয়তো আছেন, পরে এসছেন, হ্যাঁ ছিলেন, ওনারা পরে এসছেন। একেবারে হল ভর্তি সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। আমি তো ভাবলাম এটা কি অন্য কোনো কাজে আসছে কিনা। তারপরে যারা আয়োজক বললেন না, তারাই আমাদের যে প্রতিনিধি। ও ভালো, গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কেন আসছেন? We are students of history, and we have come here that to listen from Dr. Mahadev Chakraborty. Dr. Mahadev Chakraborty তার এই উত্তর পূর্বাঞ্চলের যে বড়ো, রাভা, ডিমাসা, মণিপুরী, নাগা, অরুণাচল প্রদেশের শুধু সেখানকার যে সমাজ জীবনকে নিয়ে তার গবেষণা না, সেখানকার সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে ধারাবাহিক তার লেখাপড়া বেরিয়েছিল। এবং তার সাথে যে কেন এই নর্থ ইস্ট এত সমৃদ্ধ এই অঞ্চলে তো যে ভারতবর্ষের অন্য প্রান্তের চাইতে জনসংখ্যার ঘনত্ব এখানে অর্ধেক, অর্থাৎ গড়পড়তা এখানে আমাদের জমির ভাগ, সম্পদের ভাগ, সব দিক থেকেই ভারতের অন্য প্রান্তের চাইতে প্রায় ডাবল। তো এখানে তো আমাদের মধ্যে কোনো সংঘাত হওয়ার কথা নয়, কিন্তু এই সম্পদকে ব্যবহার করা হয়। এই যে হিউম্যান রিসোর্স, এটাকে কিভাবে সমৃদ্ধ মানে করে কিভাবে কাজে লাগাবে দেশ গঠনে, তার জন্য ভূমিকা নেওয়া হবে। তো এই কথাগুলো এই ছেলেমেয়েরা শুনেছেন, তারা বলছেন একটা আমার এখন মনে আছে, we have come here to listen Dr. Mahadev Chakraborty. তো এই ছিল যে কিভাবে তিনি একজন শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে, সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা হিসাবে সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা অর্জন করেছেন। আজকে এই অডিয়েন্সের মধ্যেও আমরা দেখছি, আমরা এর চেয়ে বড় অডিয়েন্স নিয়ে মিটিং করি, কিন্তু একেবারে এত নানা স্রোতের মানুষ আমরা কখনোই এইভাবে একসাথে পাই না। আজকে একটু ব্যতিক্রম। তো সেই জায়গায় ডক্টর মহাদেব চক্রবর্তী এই দেবতাবাবু ঠিকই বলেছেন, তিনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে, কারণ তার কাজ, তার লেখা যতদিন থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে। তিনি যে সাবধানবাণী করে গেছেন যে সাম্প্রদায়িক ফেসিবাদ আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। যে ভারতবর্ষের বর্তমান শাসক দল, তারা এই দেশের সংখ্যাগুরু অংশের মানুষ, শতাংশে যারা 86%, তাদেরকে ভয় পাইয়ে দিচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ, এই 87-87 অংশের মানুষের
তার ধর্ম, তার ভাষা, তার কৃষ্টি, তার অধিকার, এগুলোকে সব ধ্বংস করে ফেলবে সাম্প্রদায়িক ফেসিবাদ, এবং তার নানা রকমের চেহারা আমরা ফেলেছি। তার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা ডক্টর মহাদেব চক্রবর্তীকে স্মরণ করব। আমি এই কথাগুলো বলে আবার ডক্টর মহাদেব চক্রবর্তীর প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এবং তার মধ্যে অন্যতম প্রয়াত ডক্টর মহাদেব চক্রবর্তীর সহধর্মিণী তপতী চক্রবর্তী মহোদয়া, তাকে প্রথম থেকেই আমি ম্যাডাম বলেই সম্বোধন করতে অভ্যস্ত। ডক্টর মহাদেব চক্রবর্তী যদিও প্রত্যক্ষভাবে তার ছাত্র আমি ছিলাম না, সুযোগ আমার হয়নি, কিন্তু প্রথম থেকেই সাক্ষাতের সময় থেকেই তাকেও আমি স্যার বলেই সম্বোধন করতে হবে। আমি তার স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ম্যাডাম সহ, তার পুত্র কন্যা সহ তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যারা এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই কথা বলেছেন, নানা দিক থেকে তাদের যে অভিজ্ঞতা উপস্থিত করার চেষ্টা করেছেন। এরপরে যদি কিছু বলার চেষ্টা হয়, এটা অতিরঞ্জন হবে এবং আপনারা ভারাক্রান্ত হবে, এটা সমীচীন হবে না। আর এর চাইতে বেশি বলার বিষয় আমার ভান্ডারও নেই। স্বভাবতই একই বিষয়ের পুনরুক্তি শ্রোতাদের বিরক্তির উদ্রেক করে, তাই সচেতন থেকেই খুব সংক্ষিপ্তভাবে যে কথা আমি আপনাদের সামনে তাকে শ্রদ্ধায় স্মরণে রেখে বলব। প্রথমত তার গুণাগুণ নিয়ে আমার দিক থেকে কিছু বলতে যাওয়া ধৃষ্টতা হয়ে যাবে, সেই চেষ্টা আমি করব না। পরিস্থিতিটা আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে জটিল থেকে জটিল হচ্ছে। দক্ষিণ পন্থার দিকে আন্তর্জাতিক রাজনৈতিক যে পরিমণ্ডল সেটা ঝুঁকে আছে, বিশেষ করে সোভিয়েত দেশের বিপর্যয়ে। তার প্রতিফলন আমাদের দেশের মধ্যে ঘটছে। আমাদের দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে এই মঞ্চে দাঁড়িয়ে বিস্তৃতভাবে বলার অবকাশ নেই, আমি সেই চেষ্টাও করছি না। যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব প্রতিক্রিয়ার শিবির থেকে শোষকদের স্বার্থের রক্ষক যারা ফেসিবাদের অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে নূতন কায়দায় ফেসিবাদ কায়েম করার চেষ্টায় ব্যাপৃত রয়েছে, তাদের লক্ষ্য টার্গেট হচ্ছে যুবশক্তি। তারা যাতে যুক্তিবাদী না হয়, যুক্তিকে আশ্রয় করে সত্য সন্ধানে বিতর্কে অংশগ্রহণ করার দুঃসাহস না দেখায়, নিজেকে লড়াই সংগ্রামের ময়দানে ব্যাপৃত রেখে অধিকার ছিনিয়ে নেওয়ার মতো মনন এবং মানসিকতা নিয়ে
এগিয়ে যাওয়া এবং অন্যদেরকে সংহত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা যাতে নিতে না পারে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই শক্তিটার বিরুদ্ধে, গ্রোয়িং দ্য ফোর্স, তার বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার চেষ্টা চলছে। এটা একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে, এবং আমাদের দেশ বিশেষ করে যেটা এখনো পৃথিবীর মধ্যে জনসংখ্যার বৃহত্তম অংশ যুব অংশ। আপনারা যারা খবর রাখেন তারা জানেন মহাচীন কিছুদিন আগেও জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের চাইতে এগিয়ে ছিল, কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে তারা কতগুলো ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। একটা পরিবার তার লোক সংখ্যা কিরকম হবে, সন্তান সন্ততি কিরকম হবে, সেই চীন এখন নূতন করে রাষ্ট্রীয় স্তরে সিদ্ধান্ত নিয়েছে তাদের জনসংখ্যা বৃদ্ধির দিকে নজর দিতে হবে, তরুণ তরুণীর সংখ্যা বাড়াতে হবে। তাদের জনসংখ্যার বড় অংশ বয়সের দিক থেকে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, স্বাভাবিক কারণে, প্রাকৃতিক নিয়মে তারা কর্মক্ষমতা এবং সৃজনী শক্তি তারা হারিয়ে ফেলবেন। এটা তাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। এই চীন তারাই এখন নূতন করে এই পরিবার পুনর্গঠনের প্রশ্নে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই চীনকে দেখে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, ভারত সহ, এই পরিবারকে ছোট পরিবারের নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য যে শিক্ষা নিয়েছিল, চীনই কিন্তু এটা পরিবর্তন করছে। তো যুব শক্তি এর যদি বিস্তার এবং বিকাশ সব দিক থেকে এবং সংহত যদি করা না যায়, আমরা এগোবো কি করে? আর প্রতিক্রিয়ার শক্তির এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভর। ডক্টর মহাদেব চক্রবর্তী আমার স্যার, এদের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়ে গেছেন তার জীবনে। এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ রেখে যে কথাটা বলবো, এই ছাত্র যুব অংশ তাদেরকে বিভ্রান্ত, বিপদগামী করবার পরিকল্পিত লক্ষ্য নিয়ে যেভাবে অগ্রসর হচ্ছে, শুধু শিক্ষানীতির পরিবর্তন না, সমস্ত দিক থেকে এদেরকে এই আক্রমণ থেকে যদি রক্ষা করা না যায়, মুক্ত যদি আমরা রাখতে না পারি, আমাদের সমাজ সভ্যতার বিকাশ এবং অগ্রগতি থমকে যাবে। প্রতিক্রিয়ার শক্তি গোটা পৃথিবীকে পদানত করে রাখার যে প্রচেষ্টায় বিবৃত রয়েছে, এটা সাময়িকের জন্য হবে, কিন্তু সফল হবে। সেদিক থেকে মহাদেব চক্রবর্তী মার্ক্সবাদ লেনিনবাদের উপর পূর্ণ অগাধ আস্থা স্থাপন করে মতাদর্শের যে সংগ্রাম, সেই সংগ্রামে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, সক্রিয়ভাবে যতক্ষণ পর্যন্ত তিনি কাজ করতে পেরেছেন, কথায়, লেখায়, সমস্ত দিক থেকে। এবং শিক্ষক হিসাবে ছাত্রদের মধ্যে এই বিষয়টি ইতিহাস পড়াতে গিয়েও কিভাবে নিয়ে যাওয়া যায়, তাকে মোল্ড করা যায়, এটা একটা সংস্কৃতি, একটা আর্ট, মুন্সিয়ানা, এই পুরোটার অধিকারী তিনি ছিলেন। এবং তার মধ্য দিয়েই তিনি তার ছাত্রদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এবং বিপদগামিতা থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে বহুলাংশে সাফল্য অর্জন করেছেন। আমি আজকে এই কথাটা কেন বলছি,
আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ শিক্ষক শিক্ষিকা হিসাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। আপনারা এই যে কাজটি, এই কাজটি অন্য অনেকদের চাইতে অনেক ভালোভাবে করতে পারেন। মহাদেব চক্রবর্তী তার কর্মজীবনে এই কাজটি করার ক্ষেত্রে যে সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন তার প্রতি প্রকৃত অর্থেই আমরা যদি যথার্থ শ্রদ্ধা নিবেদন করতে চাই, শুধু ফুল মালা চড়ানো না, যে কাজের মধ্য দিয়ে মহাদেব চক্রবর্তী হয়েছেন আমাদের কাছে স্মরণীয়, করণীয় এবং শ্রদ্ধার আসন তিনি তৈরি করে গেছেন। আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে এই দিকটার প্রতি নজর দিতে হবে। ঝুঁকি আছে, প্রতিবন্ধকতা আছে। আমার বন্ধুবর বিভু সংস্কৃতি সমন্বয়ের বর্তমান সময়ের সাধারণ সম্পাদক, তিনি যে ইংরেজি লাইনটি উল্লেখ করেছিলেন, এই সময়টা খুব খারাপ, এই সময়টা খুব ভালো, উল্টো দিক থেকে এই সময়টা খুব ভালো, এই সময়টা খুব খারাপ, এটাই তো দ্বন্দ্ব, এটাই তো দান্দিকতা, এটাই মার্ক্সবাদী দর্শনের মূল ভিত্তি এবং বিখ্যাত। এতেই মহাদেব চক্রবর্তী নিজেকে মহাদেব চক্রবর্তী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে তিনি আশ্রয় করেছিলেন। কাজে তার লেখালেখিতে এই জিনিস তিনি আনবেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কাজে সেদিক থেকে যেটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, যত প্রতিবন্ধকতাই থাকুক, আপনি শিক্ষক, আলাদা মর্যাদা শিক্ষাঙ্গনের বাইরে সমাজ জীবনে আপনার আছে। এটাকে সুসংহত করার ক্ষেত্রে শুধু পরীক্ষা পাশের জন্য ছেলেকে মেয়েকে মহাদেব চক্রবর্তীর প্রতি যথার্থ আন্তরিক শ্রদ্ধা। দ্বিতীয় যে বিষয়টা আমি বলব, যে সংগঠনটির গোড়াপত্তনের সময় থেকে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃত ছিলেন। এটা এমন না অনিল সরকার আর গৌতম দাসরা বলেছেন বলে তিনি সম্পাদকের দায়িত্ব অনিচ্ছা সত্ত্বে কাঁধে নিয়েছেন, মোটেই কিন্তু ঘটনা তা না। তিনি বিশ্ববিদ্যালয়ে যখন তিনি অধ্যাপনা করেন, তার যে গোটা অঙ্গন, এটাকে একটা সংস্কৃতির অঙ্গন হিসেবে গড়ে তুলবার চেষ্টা করেছেন। সেটা আমাদের লক্ষ্যের মধ্যে ছিল, আমরা দেখেছি। তার কর্মধারা সম্পর্কে এই ক্ষেত্রে যারা কাজ করেছেন তারা অনেকে এখানে আছেন, তারা অনেক বেশি ভালো জানেন, কেউ কেউ আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছেন। আমি যেটা সবিনয়ে এই ক্ষেত্রে, এই অঙ্গনে যারা ছড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটা বাদ দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে চিন্তা করতে গেলে এটা অবাস্তব হবে, বাস্তব বিরোধী হবে। কিন্তু তার মধ্যে যে মূল লক্ষ্যটা থাকবে, বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, বর্তমান সময়ের যে অভিজ্ঞতা, তার মধ্যে যে ইতিবাচক দিকগুলি, তার মধ্যে যে নেতিবাচক দিকগুলোকে মোকাবেলা করে ইতিবাচক যে দিকগুলো, সেগুলিকে সংহত করে সংস্কৃতির অঙ্গনে কোথাও নাটক, কোথাও যাত্রা, কোথাও কবিতা, কোথাও প্রবন্ধ, কোথাও নাচ, কোথাও বাজনা, এর মধ্য দিয়ে তাকে উপস্থিত করতে হবে। এই কাজটা করার লক্ষ্য নিয়েই কিন্তু মহাদেব চক্রবর্তী এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে ভিত্তি প্রস্তর স্থাপকদের অন্যতম হিসাবে আগ্রহ নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আজকের দিনে এটা সমধিক গুরুত্বপূর্ণ। মতাদর্শের সংগ্রামের কথা যেটা বললাম, সংস্কৃতির অঙ্গনে এক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা লক্ষ্য করছি অনুষ্ঠানের সংখ্যা অনেক কমে গেছে। আগ্রহ শিল্পীরা আগে যেভাবে উদ্দীপনা নিয়ে এই কর্মকাণ্ডে নিজেরা ঝাঁপিয়ে পড়তেন, এখন সংকোচ বোধ করে। এমনকি কোনো কোনো অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানালে একটা সঙ্গীত পরিবেশনের জন্য তারা সংকুচিত হয়ে পড়ে। পরিস্থিতির কারণে, তার জন্য তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না। তাদের যে গুণের সম্ভার নিয়ে নিজেদের একটা অবস্থান সমাজ জীবনে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, তাকে খাটো করে দেখা কিন্তু ঠিক হবে না। কিন্তু এই পরিস্থিতিকে তো এইভাবে চলতে দেওয়া যায় না, এর বিরুদ্ধে তো আমাদের দাঁড়াতে হবে, কোন একটা জায়গায় ঘুরে দাঁড়াতে হবে নিজের পায়ে। নিজের কমর শক্তি নিজের পায়ে দাঁড়ানোর মধ্য দিয়ে তো আমাদের অর্জন করতে হবে, নাহলে পরিবর্তনটা আমরা কি করে করব? মহাদেব চক্রবর্তী তার সমস্ত জীবনটাই তো এই পরিবর্তনের লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করে গেছে। তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখাতে গেলে পর এই যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অবাধে। মহারাজ বাবুকে গান গাইতে কেউ শুনেছেন? কোন নাটকে অভিনয় করতে কেউ দেখেছেন? অথবা কোনো অনুষ্ঠানে স্বপন নন্দীর মতো আবৃত্তি পাঠ করতে কেউ শুনেছেন? আমি উল্টো দিক থেকে যদি প্রশ্ন করি, এই সংগঠনের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন বা আজও আছেন, তারা কি কেউ প্রশ্ন করেছেন মহাদেব বাবু কি করে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের এত বছর যাবৎ, বছরের পর বছর যাবৎ সম্পাদকের দায়িত্বকৃত আছেন, কি করে সম্ভব? তাহলে কেন মেনে নিয়েছেন? তারা বুঝতে পেরেছিলেন ঘুমের আকর, খনি, ভান্ডার, গান গাইলেই, আবৃত্তি করলেই, অভিনয় করলেই শিল্পী। তিনি শিল্পের বুদ্ধা, তার প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা, পরিস্থিতির সাথে সাযুজ্য রক্ষা করে কি ভাষায় একে মানুষের মধ্যে উপস্থিত করে মানুষকে মৌল করা যাবে, এটা মনে করার তো কোনো কারণ নেই। ডক্টর মহাদেব চক্রবর্তী হচ্ছে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কাজেই এই ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে শিক্ষানীতির যেমন পরিবর্তন হয়েছে 2020, যেটা স্যার বলবার চেষ্টা করেছিলেন, তাকেও আমি স্যার বলেই বলি। আমিও তার সরাসরি ছাত্র ছিলাম না এমবিবি কলেজে, আমি তো কাঠখোট্টা যে সাবজেক্ট কমার্স নিয়ে পড়তাম। কিন্তু তিনি যখন পড়াতেন, বিশেষ করে লাইট এবং ম্যাগনেট, আমার ছাত্র বন্ধুদের কাছে আমার শোনে অসাধারণ উপস্থাপনা। ক্লাস না থাকলে পর সে গ্যালারিতে পেছন দিকে উঠে এই লাইট এবং ম্যাগনেটের ক্লাস যখন হতো খবর পেতাম, এটা আমি শুনতে যেতাম। কাজে কথাগুলো উল্লেখ করছে এই কারণে যে আজকের এই পরিস্থিতিতে এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু এই দুটো বিষয়কে একটা জায়গায় সম্পৃক্ত করে অগ্রসর হতে হবে, না হলে পরে এই অবস্থাকে মেনে নেওয়া এটা কাপুরুষতা হবে, এটা কাপুরুষতা হবে। আমরা আশা করব আপনাদের উপস্থিতিতে এই সুন্দর যে অনুষ্ঠান, তাতে তাকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে যে মানে মূল বিষয় আমাদের সামনে এসছে, তাকে আমরা বাঁচিয়ে রাখবো। যে আদর্শের জন্য তিনি লড়াই করে গেছেন, তাকে অনুসরণ করে বর্তমান পরিস্থিতিতে লক্ষ্যে অভিযোগ থেকে তার মধ্যে পরিবর্তন আনার সংগ্রাম আমরা অব্যাহত রাখবো, আমরা যে যেখানে থাকি। আমি বিশেষ করে দুটো অংশের কথা বললাম, শিক্ষক শিক্ষিকা এবং সাংস্কৃতিক কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন। সর্বশেষ তার হাতে যে দায়িত্ব ছিল, অনেক ইতিহাস তিনি লিখেছেন, ইতিহাসের উপর তার গবেষণার জন্য অনেক কাজ আছে, যে 18টা 19টা বই তিনি লিখেছেন, এগুলোর মধ্যে তার নিদর্শন আপনারা পাবেন। কিন্তু একটা বিশেষ ইতিহাস লেখার দায়িত্ব তিনি নিয়েছিলেন অত্যন্ত আগ্রহ ভরে, সেটা হচ্ছে ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস। এবং তিনি এটা পলে পলে উপলব্ধি করেছেন
এই ইতিহাস যদি সম্পন্ন না হয় তাহলে প্রকৃত অর্থে ত্রিপুরার ইতিহাস সম্পন্ন হবে না। ত্রিপুরার ইতিহাস নূতন প্রজন্মের কাছে যথার্থ অর্থে উপস্থিত করা যাবে না। যাদেরকে নিয়ে সেখানে এই ধরনের একটা মানে কমিটি তৈরি হয়েছিল, তাদের মধ্যে আর কেউ বেঁচে নেই, তিনি একাই আছেন। তিনি এখান থেকে যখন চলে যান আমার প্রচন্ড আপত্তি করেছিল, কেন যাচ্ছেন? এ তো পুকুর থেকে মাছকে তুলে যখন উপরে রাখা হয় তখন তার যে অবস্থা, আপনার তো অবস্থাটা এরকম হয়ে যাবে। যতই সেখানে আপনি জন্মগ্রহণ করে থাকেন, পড়াশোনা করে থাকেন, কিন্তু জীবনের সবচেয়ে বড় মূল্যবান গুরুত্বপূর্ণ যে সময়, সেই সময়টা এখানে আপনি কাটিয়েছেন। কত মানুষের সাথে আপনার সম্পর্ক, কত কিছু আপনি এখানে সৃষ্টি করেছেন, কত কিছু আপনি দিয়েছেন, কত কিছু আপনাকে করতে হবে। আমি তখন কথা বলতে গিয়ে এই বিষয়টা উল্লেখ করেছিলাম, বলে না এটা আমি শেষ করব, ওখানে গেলেও করব। যেতে তার মন চাইছিল না, কিন্তু চিকিৎসার জন্য তার পরিবার হারে হারে উপলব্ধি করছিলেন ওখানে না রাখলে পরে যথার্থ অর্থে প্রতিনিয়ত নজরদারির মধ্যে রেখে ডাক্তার বাবুদের সাথে পরামর্শ করে তার চিকিৎসাটা যথার্থ অর্থে করাটা কঠিন হয়ে যাবে। এটা শোনার পর আমাদের দিক থেকে আপত্তি করার কোনো সুযোগ ছিল না। সেই কাজটা তাকে ভীষণভাবে এখন সাহায্য করছিলেন ম্যাডাম। তিনি লিখতে পারতেন না, ম্যাডামই বলছিলেন, তার হাত কাঁপে, কথা বলতে একটু অসুবিধা হয়। তিনি বলতেন, ম্যাডাম লিখতেন, লিখে আবার তাকে দিতেন, এবং সেটা দেখে তিনি সন্তুষ্ট হলে পরে ছাড় দিতেন যে ইয়েস ইট ইজ অ্যাকসেপ্টেড। আমি যা শুনেছি, যা বুঝেছি, তিনি যে কাজটা অসম্পূর্ণ রেখে গেছেন, আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে ম্যাডামকে আমি অনুরোধ করব তার অসম্পূর্ণ কাজটা সম্পাদন করার দায়িত্ব আপনাকে নিতে হবে, এবং এটাই বোধহয় হবে তার প্রতি আপনার সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসার নিদর্শন, এবং ত্রিপুরার মানুষদের প্রতিও এটা হবে আপনার একটা অবিস্মরণীয় শ্রদ্ধা নিদর্শনের দৃষ্টান্ত। তার কাছে এই দাবি রেখে আবার মহাদেব চক্রবর্তী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।